ওয়েলকাম লার্নার্স। দেখো আজকে বুধবার, আজকে তোমাদের লাইভ ক্লাস হবে। আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে। তোমরা জানো এর আগে আমরা পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস ইত্যাদি ক্লাসগুলো করেছি। আজকে আমি একটা পোল নিয়েছিলাম, তাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে সুবীর দাসের বইয়ের অঙ্কগুলো করা তোমাদের পক্ষে প্রয়োজন হবে কি না ইত্যাদি। তো তাতে পোলের যে রেজাল্ট পেয়েছি 78% এটাই বলেছে যে হ্যাঁ স্যার ওটা করাবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা আজকে সুবীর দাসের যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট, গড় অঙ্ক বা এভারেজ, তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্যই। তো এই চ্যাপ্টারটা আমরা আজকে কভার করব একদম বেসিক থেকে শুরু করে। তো আশা করি সবাই জুটে গেছো। তো চলো দেখো, এই গড়ের অঙ্ক করতে হলে প্রথমে কতগুলো বেসিক জিনিস আগে আমাদেরকে জেনে নিতে হবে। ওকে, দু একটা বেসিক জিনিস আগে আমি বলে নিই। গড় অনেক রকমের হয়, গড় কিন্তু অনেক রকমের হয়। তো তার আগে আমাকে এই বিষয়টা একটু জেনে নিতে হবে যে গড় কি কি এবং কত রকমের হয়। অ্যাকচুয়ালি দেখো, এভারেজ বা গড়, এক মিনিট, এভারেজ বা গড় অনেকগুলো ধরন আছে। কিরকম? একটা হয় অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক বলা হয়, একটা জিওমেট্রিক মিন গুণোত্তরীয় মধ্যক, একটা হারমোনিক মিন বিপরীত মধ্যক, একটা ওয়েটেড মিন ভারযুক্ত গড়। এছাড়া আরো বেশ কিছু গড় আছে। তোমাদের মূলত অ্যারিথমেটিক মিন আর ভারযুক্ত গড় এই দুটোই দরকার। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা সাধারণ গড় আমরা যেভাবে বের করি, আর একটা ওয়েটেড মিন ভারযুক্ত গড় যেটা বের করব। এই দুটো জিনিস আমি একটু ছোট্ট করে খুব সংক্ষেপে একটু বলে নিই। অ্যারিথমেটিক মিন হচ্ছে সাধারণ গড়, মানে তোমাকে যে কোনো তিনটে বা দুটো বা পাঁচটা যা হোক সংখ্যা দিল তাদের গড়। যেমন ধরো 1 2 3 এদের গড় করতে বললো, তাহলে তোমরা সাধারণত কী করো? 1 2 3 যোগ করি, যেহেতু তিনটে সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 2 5 আর 6, 6/3, তার মানে হচ্ছে 2। এইটা হচ্ছে এএম বা অ্যারিথমেটিক মিন, বা এটাকে বলা হয় সরল গড়। এক মিনিট, এটাকে বলা হয় সরল গড়। এরপরে দেখো, এক মিনিট, এটাকে বলা হয় সরল গড়। এরপর আমি যেটা বলছিলাম যে যেটা হচ্ছে যৌগিক গড়, কীরকম? বা ভারযুক্ত গড়। ভারযুক্ত গড় এটা কীরকমভাবে প্রতিস্থাপিত হয়? দেখো, ধরো একটা অফিস আছে, সেই অফিসে 3 ধরনের কর্মচারী কাজ করে। এ ক্যাটাগরির, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির কর্মচারী কাজ করে। যারা এ ক্যাটাগরি অর্থাৎ অফিসার শ্রেণী, তারা প্রত্যেক দিন ধরো 500 টাকা করে বেতন পায়। বি ক্যাটাগরি ধরে নাও এরা হচ্ছে ক্লার্ক শ্রেণী, তারা প্রত্যেক দিন 300 টাকা করে বেতন পায়। সি ক্যাটাগরি বয় বা বেয়ারা টাইপের, তারা প্রত্যেক দিন 200 টাকা করে বেতন পায়। ধরে নাও অফিসার শ্রেণী আছে 10 জন, ক্লার্ক শ্রেণী আছে 5 জন মেবি, আর আমার বয় শ্রেণী তারা আছে 10 জন। দিয়ে আমাকে বললো এই অফিসে প্রত্যেক দিন বা এটা প্রত্যেক দিনের হিসেব, হ্যাঁ, প্রত্যেক দিন গড়ে কত করে খরচ হয়। তাহলে দেখো, এই অঙ্কগুলো আমরা যখন করব তখন আমরা কীভাবে করব একটু ভালো করে বুঝে নাও। 500 টাকা করে যে অফিসার শ্রেণীরা পায় তাদের সংখ্যা 10টা, 300 টাকা করে যে ক্লার্ক শ্রেণীরা পায় তাদের সংখ্যা 5টা, 200 টাকা করে যে বয় শ্রেণীরা পায় তাদের সংখ্যা 10টা। তাহলে আমরা কী করি? যেহেতু 500 টাকা করে 10 জন পাচ্ছে, মোট পাচ্ছে 5000 টাকা। ঠিক একইভাবে 300 টাকা করে 5 জন, মোট 1500 টাকা। 200 টাকা করে 10 জন, মানে 2000 টাকা। তাহলে টোটাল খরচ কত হচ্ছে বা টোটাল এক্সপেন্স কত, এগুলো যোগ করব। 5 2 7000, 8500। কজনের পেছনে দেখো, টোটাল সংখ্যা কতজন, মানে কতজন কর্মচারীর পেছনে? 10 আর 5 15, 15 আর 10 25 জনের পেছনে, তাই না? 25 জনের পেছনে, ব্যাস। এবারে এইটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই হচ্ছে ওয়েটেড মিন বা ভারযুক্ত গড়। বোঝা গেল? তাহলে গড়ের মূলত এই দুটো টাইপ হয়। এরপরে গড়ের যে কোনো অঙ্ক সরকার ট্রিক্সের সাহায্যেই হয়ে যায়, এর জন্য আলাদা কোনো তোমাকে চাপ নিতে হয় না। গড়ে প্রচুর গুণ আছে, সেই গুণগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। খুব সুন্দর সুন্দর ট্রিক দিয়ে অঙ্কগুলো করা যায়। কিন্তু কিছু অঙ্ক আছে যেখানে তোমাকে গড়ের এই প্রাথমিক কনসেপ্টটাই একমাত্র কাজে লাগাতে পারবে। তার জন্য এটা আমি একটু বেসিক্যালি বলে নিলাম, সেরকম অঙ্ক আমরা দেখব। তো প্রথম অঙ্কটা দেখো কি আছে, বলছে
একটা ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি। 150 জন ছাত্রছাত্রী আছে, তাদের গড় ওজন 60 কেজি। 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত, এটা আমাদের বের করতে হবে। অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও, 15 সেকেন্ড তোমাদের টাইম দিলাম। খুব ভালো করে একটু অঙ্কটা পড়ে নাও। যে অঙ্কগুলো করলে তোমরা মানে ধরো একটা অঙ্ক আমি করিয়ে দিলাম, দেখবে তোমাদের বইয়ে, সুবির দাসের বইয়ে পরপর অনেকগুলো অঙ্ক আছে একই কনসেপ্টের উপরে বেস করে। ওকে, একই কনসেপ্টের উপরে বেস করে পরপর বেশ কিছু অঙ্ক আছে, তার মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? এবং সেটাকে দেখে তোমরা বাকি 2-3-4টে করতে পারবে। ওকে, তো সেরকমভাবেই আমি পুরোটা এগিয়ে নিয়ে যাব। ওকে, তো দেখো এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে কোনো একটা ক্লাস ছিল, যে ক্লাসে টোটাল স্টুডেন্ট কত, 150 জন। টোটাল স্টুডেন্ট কত, 150 জন। এবার এই 150 জনকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। দেখো দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা 50 জন ছাত্র আর একটা 100 জন ছাত্রী। তাহলে দুটো পার্ট যেগুলো ভাগ করা হয়েছে সেগুলো কি কি, একটা 50 জন ছাত্র আর 100 জন ছাত্রী, তাই না? তাহলে আমরা প্রথমেই কি করব, এই ধরনের অঙ্কে অ্যালিগেশন ইনপুট করা যায়, অ্যালিগেশন বাদ দিয়েও করা যায়। তো যেহেতু আমরা অ্যালিগেশন লাগাতে পারি তাই করব, তার কারণ অঙ্কটা সোজা হবে। তো দেখো এই যে পার্টটার, এই পার্টটার অনুপাত কত বলো তো, 50 দিয়ে কাটো, 50 একে 50, 50 2 100, তাহলে 1:2 হচ্ছে অনুপাত। অর্থাৎ ওই যে দুটো অংশে বন্টন করা হয়েছে, একটা 50 জন ছাত্র আর একটা হচ্ছে 100 জন ছাত্রী, তো তাদের তাহলে অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 1:2। এটা প্রথমে আমরা নিচে লিখে রাখছি, এখানে 1:2 বটে। এই দিকে আমরা ছাত্র ঘটনা লিখব আর এদিকে ছাত্রীদের ঘটনা লিখব। তো দেখো এখানে আমাকে বলছে যে ওভারঅল মানে সব ছাত্রছাত্রী মিলিয়ে গড় ওজন 60, সেইটিকে মাঝে লেখো। 50 জন যে ছাত্রগুলো ছিল তাদের গড় ওজন 70, তাহলে এই ছাত্রদের গড় ওজন 70, ছাত্রীদের গড় ওজনটা আমাকে বের করতে হবে। তো এটা আমরা বের করব কি করে, দেখো খুব সহজভাবে বের করা যাবে। কিভাবে, লক্ষ্য করো, আমরা অ্যালিগেশন যখন করি তখন কী করি, এই দুটোকে বিয়োগ করি। 70 থেকে 60 বিয়োগ করো, কত হবে, 10, ঠিক কিনা? 70 থেকে 60 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হলো 10। এরপর দেখো এই যে 10, এই 10টা পেতে হলে 2-এর সাথে কত গুণ করলে 10 আমরা পাবো, 2-এর সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলেই পাবো। তাহলে এইদিকেও একটাকে আমরা 5 দিয়েই গুণ করে দেবো, 1 5 5 হয়ে গেল, 1 5 হয়ে গেল 5। এরপর দেখো এই দুটো যখন আমরা বের করব, এই সংখ্যাটা পেয়ে গেছি, এখানে 5 পেয়ে গেছি, এই সংখ্যাটা যখন বের করবো তখন আমরা কী করবো, এই দুটোকে বিয়োগ করে দেবো। অ্যালিগেশনে তো তাই করি, 60 থেকে 5 বাদ দাও, কত হবে, 55। বোঝা গেল? তাহলে আমাদের ঘটনা কি দাঁড়ালো, ওদের ছাত্রীদের গড় ওজন কত হবে, 55 কেজি, অপশান সি। বোঝা গেল? ওভারঅল ওজন হচ্ছে 60, ছাত্রদের হচ্ছে 70, এই দুটো বিয়োগ করে পাচ্ছি 10। ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত 1:2, 2-এর কত গুণ 10, 5 গুণ, এককেও তাহলে 5 দিয়ে গুণ করে 5 পেলাম। এবার দেখো এই দুটোর যদি এই দুটো আমাদের জানা থাকে আর এই উপরেরটা বের করতে হয়, তাহলে কী করতে হয়, এই দুটোকে বিয়োগ করে দিতে হয়। 60 আর 5 বিয়োগ করে দাও, কত হবে, 55। ফলে অপশান সি এই অঙ্কটার সাপেক্ষে হয়ে যাবে অ্যান্সার। দেখো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝেছো। তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমটায় চলে আসি। দেখো আমি যেমন বলছিলাম যে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে ফ্ল্যাট অঙ্ক এবং সেগুলোকে তোমাকে বেসিক কনসেপ্ট দিয়েই উত্তর দিতে হবে। যেমন দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে, বলা হয়েছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। মৌলিক সংখ্যা এমন একটা বিষয় যার কোনো বাঁধা ধরা নিয়ম নেই, তুমি বলতে পারবে না 2 বা 3টে সংখ্যার পরপরই আমি মৌলিক সংখ্যা পাবো, এরকম কিছু বলতেই পারবে না। ফলে তাদের গড় যখন বার করতে যাবো তারা কোনো সিস্টেমেই আসবে না। তখন আমরা কি করে করব, তখন ফ্ল্যাট উপায় ছাড়া কোনো প্রসেস নেই। তোমাদের 15 সেকেন্ড টাইম দিলাম, একটু চেষ্টা করো।
ওকে, তাহলে এই অঙ্কগুলো যখন আমরা করব তখন কিভাবে করব, বলছে প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় কত। তাহলে আমরা প্রথম 9টা মৌলিক সংখ্যা আগে লিখব। তো দেখো প্রথম মৌলিক সংখ্যা 1 কিন্তু নয়, অনেকে এটা ভুল করে, 1 নয়। আচ্ছা 1 কেন মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা কোনোটাই নয়, 1 মৌলিক সংখ্যা কেন নয়? এটা কিন্তু ইন্টারভিউর একটা বিরাট বড় কোশ্চেন। এ নিয়ে আমি একটা পরে ভিডিও তোমাদের করে দেবো যে 1টাকে কেন মৌলিক সংখ্যা ধরা হয় না। তো যাই হোক, প্রথম মৌলিক সংখ্যা কত? 2। বলেছে প্রথম 9টা মৌলিক সংখ্যা, তাহলে প্রথম 9টা মৌলিক সংখ্যা লিখছি। প্রথম মৌলিক সংখ্যা 2, তারপর 3, তারপরে 5, দেন 7, তারপরে 11, তারপর 13, 17, তারপর 19, তারপর 23, তারপর 29, তাই না? দেখো 9টা হয়েছে, আশা করছি বেশি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দাও, এটা বাড়তি হয়ে গেছে, দরকার নেই। তাহলে এই 9টা যে মৌলিক সংখ্যা আছে তাদের গড় কত? তাহলে গড় বার করতে গেলে আমরা কী করবো? এই সবগুলোকে যোগ করব, দেন যোগ করে যেহেতু 9টা সংখ্যা আছে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে বুঝতেই পারছো প্রাইমাল কনসেপ্টটাই দেখো কাজে লাগলো। যোগ করো, 2 3 5, 5 10 আর 7 17, 17 আর 11 28, 28 আর 3 31, 41, 48 58, 58 আর 9 67, 77, 23, 100, তাই না? এদের যোগফল কত হচ্ছে দেখো 100। 100 কটা সংখ্যা ছিল? 9টা। তাহলে 100কে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাই হয়ে যাবে ওদের গড়। 9 দিয়ে 100কে যখন আমরা ভাগ করব তখন কত দাঁড়াচ্ছে দেখো, 9 11 99, তাই না? আর 100, তার মানে 11 পূর্ণ 1-এর 9, তাই না? 11 পূর্ণ 1-এর 9। দেখো এখানে তাহলে কোন অপশানটা হচ্ছে? অপশান ডি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। তাহলে 11 পূর্ণ 1-এর 9 হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রবলেমটায় আসি। দেখো পরের প্রবলেমটা কি বলেছে। বলছে পরপর 5টা জোড় সংখ্যার গড় 10 হলে মাঝেরটা কত? এটা দারুণ একটা ট্রিক আমি বুঝিয়ে দেবো যাতে এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই করে ফেলতে পারো। তো 15 সেকেন্ড টাইম নাও, নিজেরা একটু চেষ্টা করো। ওকে, তাহলে কী বলেছে? পরপর 5টা জোড় সংখ্যার গড় হচ্ছে 10, মাঝের সংখ্যাটা কত? একবার আগে এটাকে বেসিক কনসেপ্ট দিয়ে একবার করি, ঠিক আছে? একটু সময় লাগবে, টেকে টাইম, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপরে শর্টটা করলে সুবিধা হবে। বলছে পরপর 5টা জোড় সংখ্যার গড় হচ্ছে 10, তাহলে মাঝেরটা কত? পরপর 5টা জোড় সংখ্যা, মনে রাখবে পরপর যে কোনো পরপর দুটো জোড় সংখ্যার গ্যাপ 2। দেখো জোড় সংখ্যা আমরা যদি ভাবি 2 4 6 8 10, দেখো সব 2 2 করে বাড়ছে, তাই না? তাহলে আমি 5টা বলেছে, প্রথম সংখ্যাটা যদি আমি ভেবে নিই যে কে, প্রথম সংখ্যাটা যদি আমরা ভাবি যে কে, তাহলে তারপরেরটা অবশ্যই কে প্লাস 2 হবে, 2 2 করে গ্যাপ হবে, তারপরেরটা কে প্লাস 4, তারপরটা কে প্লাস 6, তারপরটা কে প্লাস 8, এরকম করে হবে কিনা বলো? 2 2 করে গ্যাপ হবে, দেখো 2 গ্যাপ 2 গ্যাপ 2 গ্যাপ 2 গ্যাপ নিয়েছি, তাহলে 5টা হয়েছে 1 2 3 4 5। বলছে এদের গড় 10। আচ্ছা গড় বার করতে গেলে আমরা কী করি? এই সবগুলোকে যোগ করব, যেহেতু 5টা আছে তাহলে 5 দিয়ে ভাগ করবো, তাকে যোগটা তো করি। এইগুলো যখন যোগ করবো তখন দেখো 1টাকে 2টোকে 3টেকে 4টাকে 5টাকে, তাহলে 5কে লিখে দিলাম। যোগ সংখ্যাগুলো এবারে যোগ করো, 2 4 6 আর 6 12, 12 আর 8 20, বটে হলো। তাহলে এদের যোগফলটা হলো এইটা। গড় করতে হলে আমরা কী করবো? যেহেতু 5টা সংখ্যা ছিল 5 দিয়ে ভাগ করে দেবো। সেইটা কত বলেছে? 10। সেইটা কত বলেছে? 10। এই যে গড়টা সেটা 10। তাহলে দেখো এখান থেকে আমরা 5কে যোগ 20 সমান কত বলতে পারবো? 5টা এইদিকে গুণ করে দাও, 5 10 50। তাহলে 5কে সমান কত হবে? 20টাকে এদিকে নিয়ে আসো, 50 মাইনাস 20 মানে 30। তাহলে কে কত হলো? 6। কেটা কত পেলাম? 6। এরপর দেখো আমাকে বলেছে মাঝের সংখ্যাটা কত। তাহলে বলো এই যে সংখ্যাগুলো নিয়েছিলাম তার ঠিক মাঝে কত আছে? দেখো এখানে কত আছে? কে প্লাস 4, তাই না? কে প্লাস 4 মাঝের সংখ্যাটা, এর মান 6, তাহলে কে প্লাস 4 কত হবে? 6 যোগ 4 মানে হবে 10। তাহলে এইটা গেল বেসিক উত্তর।
এরপরে যখন এটাকে ট্রিক দিয়ে করব তখন কি করবে জানো, তখন কিছুই করো না। এখানে বলেছে পরপর 5টা জোড় সংখ্যার গড় 10, তাহলে মাঝেরটাই ওইটাই উত্তর হবে, মানে 10ই সরাসরি উত্তর করে দেবে। কী বললাম বুঝতে পারলে? আর কিছুই করার দরকার নেই, এখানে যে সংখ্যাটি দেখতে পাবে সেটিই হবে উত্তর। পরপর 5টি জোড় সংখ্যার গড়, মানে এখানে বিজোড় সংখ্যা বলেছে, যতগুলো আছে বিজোড় সংখ্যা সেটা, তাদের গড় বলেছে 10, তাহলে মাঝেরটা কত না, মাঝেরটা এটাই উত্তর 10। আর কিছু করার দরকার, এটা যদি 15 থাকতো তাহলে 15ই উত্তর, যদি এটা 30 থাকতো তাহলে 30ই উত্তর, যা থাকবে সেটি সরাসরি উত্তর করে দেবো। এই ট্রিকটা আমরা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করে নেবো। কী বললাম বুঝতে পারলে? তাহলে এটাকে আমি কনসেপচুয়ালি এবং ট্রিকি ওয়ে দুটোই দেখালাম। তো চলো, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রবলেমটায় আমরা আসি। পরের প্রবলেমটা দেখো, খুব সুন্দর একখানা প্রবলেম। বলছে 6টা পেনের মধ্যে প্রথম 5টার গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটার দাম কত? তো এই অঙ্কটা সাপেক্ষে আগে আমি ট্রিকটা বলবো, তারপর কনসেপ্টটা বলবো। আগেরটা কি করেছিলাম, আগেরটা কনসেপ্টটা প্রথমে বলেছিলাম, তারপর ট্রিকটা বলেছিলাম। এখানে উল্টোটা করবো, আগে ট্রিকটা বলে নেবো, তারপর কনসেপ্টটা বলবো। তো আগে সকালে চেষ্টা করো, 15 সেকেন্ড টাইম। হয়েছে কারো? যদি হয়েছে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো, ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দেবে। দেখো, এই ধরনের অঙ্ক যদি করতে হয় একটা জিনিস ভালো করে আগে লক্ষ্য করবে। বলছে 6টা পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, ওকে, এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটার দাম 50 টাকা হলে শেষ পেনটার দাম কত? আগে আমাকে নির্ধারণ করতে হবে যে শেষ পেনটা প্রথম পেনটার থেকে বেশি দামি না কম দামি, মানে শেষ পেনটার দাম প্রথম পেনটার দামের থেকে কম দামের না বেশি দামের, এইটা আগে নির্ধারণ করতে হবে। তো দেখো সেটা কী করে বুঝে ফেলবো আগেই, যখন প্রথম 5টা নেওয়া হয়েছে, মানে প্রথম পেনটাও যখন নেওয়া হয়েছে তখন গড় কিন্তু 12, আর যখন শেষ 5টা নেওয়া হচ্ছে তখন গড় কিন্তু 16। তাহলে বলো, প্রথম পেনটা যখন নেওয়া হচ্ছে তখন যা গড়, শেষ পেনটা যখন নেওয়া হচ্ছে তখন দেখো গড়টা বেশি হয়ে যাচ্ছে 12, আর এইটা হচ্ছে 16 বটে। তাহলে শেষ পেনটা প্রথম পেনটার থেকে বেশি দামি, তার মানে শেষ পেনটার দাম প্রথম পেনের দামের থেকে বেশি হবে। এটা প্রথম আগে নির্ধারণ করলাম, বুঝলে? এরপর কি করব, শেষ পেনটার দাম এক লাইনে আমরা করে ফেলতে পারবো। কিভাবে? শেষ পেনটির দাম, প্রথম পেনটার দাম কত ছিল? 50, এটা আগে নেব, বুঝলে? শেষ পেনটার দাম এর থেকে বেশি হবে, আগেই বুঝে ফেলেছি। তাহলে 50 প্লাস, এরপর আমরা কি করব দেখো, বলছে টোটাল 6টা পেন ছিল, তার মধ্যে প্রথম 5টা এবং তারপরে শেষ 5টা বলেছে, তাহলে ওই 5টা নেব ইন্টু ডিফারেন্স অফ এভারেজেস। তাহলে এইখানে একটা এভারেজ কত? 16, আর একটা এভারেজ কত? 12। এই দুটোর ডিফারেন্স মানে বিয়োগফল নেব, বোঝা গেল? আবার বলছি, এখানে দেখো প্রথম পেনটার দাম কত বলেছে? 50, ওইটা নিয়ে নেব। এবার দেখো দুক্ষেত্রেই 5টির গড় মূল্য, তারপর আবার 5টির গড় মূল্য বলেছে না, তাহলে 5টা নিয়ে নেব ইন্টু এই যে গড়গুলোর ডিফারেন্স। তাহলে একটা গড় কত? 16, আর একটা গড় 12। এইটা করে দাও, তাহলে দেখো হিসেব হয়ে যাবে। 50 প্লাস 5 ইন্টু 16 থেকে 12 বাদ দাও 4, তাহলে হচ্ছে 50 প্লাস 5 4 20, মানে হচ্ছে 70। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এবারে যদি কম হতো তাহলে এইখানটা তখন মাইনাস করতাম, যেহেতু বেশি তাই প্লাস করেছি। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ দেখবে অনেক ক্ষেত্রে বয়সের অঙ্কে এই রকম দেয়
যে প্রথম 5 জনের বয়সের গড় এত, দ্বিতীয় 5 জনের বয়সের গড় এত, প্রথম জনের বয়স এত হলে শেষ জনের বয়স কত, সেম কাণ্ড করব এইটা। এখন আমরা যদি এটা না করে ফ্ল্যাট করতাম তাহলেও হতো, কিন্তু ফ্ল্যাট করলে অনেকটা বেশি লাগবে। এই ট্রিকটা একটু মাথায় রেখো, আরও প্রচুর অঙ্ক দেখবে তোমরা সুবীর দাসের বইটাই পাবে, সেগুলো এই ট্রিকটা অ্যাপ্লাই করে করবে, তাহলেই এটা আরও ভালোভাবে রপ্ত হয়ে যাবে। এখন দেখো এটা যদি আমি কনসেপচুয়ালি করতে যাই তাহলে কি বলেছে, প্রথম 5টার গড় মূল্য 12, তো 6টা বই ছিল পেন ছিল, আমি 6টা পেন ধরে নিচ্ছি, এ বি সি ডি ই এফ, এই 6টা পেন। হ্যাঁ, তার মধ্যে প্রথম 5টা আগে নেব, এ বি সি ডি ই। তাহলে প্রথম 5টার মোট মূল্য কত হবে, দেখো প্রথম 5টার গড় মূল্য হচ্ছে 12, তাহলে মোট কত হবে 12 গুণ 5, তার মানে 60। এবার শেষ 5টা নাও, তার মানে বি সি ডি ই এফ, তাহলে এই 5টার গড় মূল্য কত 16, তাহলে মোট মূল্য কত হবে 16 গুণ 5, 16 5 80 বটে, এই দুটো বিয়োগ করবো। তাহলে দেখো যখন আমরা এগুলো বিয়োগ করব, বি বি সি সি ডি ডি ই ই কেটে যাবে, থাকবে এ আর এখানে এফ এবং বিয়োগ, তাহলে মাইনাস এফ সমান, এদিকে যখন বিয়োগ করবো 60 থেকে 80 বাদ দাও, কত হবে -20, -20। প্রথম পেনটার দাম বলে দিয়েছে 50, তার মানে এটা 50 বিয়োগ এফ সমান -20। এফটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস এফ ছিল এদিকে সে প্লাস এফ হবে, আর -20টা এদিকে নিয়ে যাও, তাহলে +20 হয়ে যাবে। তাহলে বলো এফ মানেই ষষ্ঠ পেনটা বা শেষ পেনটা কত হলো 70 টাকা, তখন এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে কনসেপচুয়ালি এই ওয়েতে আমরা করতে পারি, আর কনসেপচুয়ালি যদি না করতে চাই ট্রিকি মুখে মুখে করা যাবে। দেখো ভালো করে, এই ট্রিকটা দিয়ে তুমি কিন্তু মুখে মুখেই তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে, তাই না? তো চলো তাহলে এবারে নেক্সট প্রবলেমটায় আসি। বলছে এবিসি এর গড় আয় 3200 টাকা। আমি সেই ধরনের অঙ্কগুলোই তোমাদের কাছে নিয়ে এসেছি এই বই থেকে, যেগুলো তোমাদের অসুবিধা হতে পারে বা অবশ্যই হবে, সেই অঙ্কগুলো যেগুলো খুব সাধারণ অঙ্ক, ওই যোগ বিয়োগ গুণ ভাগ করেই হয়ে যাবে, সেগুলো এখানে বসে ফালতু করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি সেই অঙ্কগুলো নিয়ে এসেছি যেগুলো একটা করলে তুমি নিজে 10টা অঙ্ক করতে পারবে। দেখো এখানে বলেছে এবিসি এর গড় আয়, এবং ক্লাসগুলো কিন্তু প্রচুর শেয়ার করবে, ঠিক আছে? যদি আমি দেখি যে হ্যাঁ এই ক্লাসগুলোতে খুব ইন্টারেস্টেড ছেলেরা এবং খুব ভালোভাবে নিচ্ছে, তাহলে এইগুলো আমি সরাসরি চালিয়ে যাবো, পুরো বইটাকে কমপ্লিট করব। ওকে, দেখো এখানে কি বলেছে, বলছে এবিসি এর গড় আয় 3200 টাকা, বিসিডি এর গড় আয় 3700 টাকা, এসিডি এর গড় আয় 4000 টাকা, আবার এ বি ডি এর গড় আয় 4200 টাকা। তাহলে বলো এর আয় কত? অঙ্কটাকে ভালো করে পড়ো, নইলে ধাঁধা লেগে যাবে, একটু ভালো করে পড়ে নাও। দেখো গোটা ক্লাসটা তাই সেরা সেরা অঙ্ক পাবে, শেষ অবধি ক্লাসটা দেখতে থাকো। বোঝা গেল? তো এখানে কি বলতে চাইছে বলো তো, বলছে এবিসি এর গড় আয় 3200 টাকা। তাহলে আমি যদি বলি এবিসি এর মোট আয় কত, 3 জন, তাহলে 3 গুণ গড় 3200 হবে। বিসিডি এর গড় আয় 3700, তাহলে বি সি এবং ডি এদের গড় আয় বলছে 3700, তাহলে মোট আয় কত হবে 3 গুণ 3700, তাই না? আচ্ছা, এই গুণগুলো করবো না, দেখতে থাকো কীভাবে আমরা সাজিয়ে নিয়ে গুণগুলোকেও অ্যাভয়েড করতে পারবো পরে পরে। তারপরে দেখো বলছে এসিডি, তাই না? এবিসি, বিসিডি আর এসিডি, এসিডি এর গড় আয় হচ্ছে 4000 টাকা, তাহলে মোট আয় 3 গুণ 4000 টাকা। ঠিক একইভাবে এ বি ডি এর গড় আয় 4200 টাকা, 3 জন ছিল, তাহলে ইন্টু 4200। তো এই সমস্তগুলো আমরা কি করব, যোগ করব। দেখো ভালো করে, যখন যোগ করব দেখো 3টে এ পাবে, লক্ষ্য করো, এই একটা, এই একটা, এই একটা, 3টে বি পাবে, 3টে সি পাবে, 3টে ডি পাবে, তাহলে 3টা কমন নিয়ে নাও, এও পেলাম, বিও পেলাম, সিও পেলাম, ডিও পেলাম, বটে। এদিকেও
দেখো এই সবগুলোর সাপেক্ষে 3 আছে, তাহলে 3টা কমন নিয়ে নাও। তাহলে এখানে কত পুরো রইল 3200, এখানে রইল 3700, এখানে রইল 4000, আর এখানে রইল 4200। বট এগুলো সব যোগ হয়ে, তাহলে আমাদের কী লাভটা হলো বলো তো? গুণটা না করে এই 3 আমাদের কিন্তু কেটে গেল, তাই না? তো 3 কেটে যাওয়ার পরে দেখো তাহলে কি রইল, এ যোগ বি যোগ সি যোগ ডি, তাই না? এইটা সমান কত দাঁড়াবে? তাহলে প্রথমে কত আছে 3200 প্লাস 3700, তার মানে হচ্ছে 3200 6900, তাই তো? 6900 প্লাস 4000, তাহলে তোমার তার সঙ্গে 4000 যোগ করছি 10,900, আবার তার সঙ্গে 4200, তাহলে হচ্ছে 15,100 টাকা মোট। এ বি সি ডি সবার যোগ করলে হচ্ছে 15,100। আমাকে এখান থেকে বার করতে হবে এটা, তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে কাকে? এ কে। তাহলে এ কে যদি বার করতে হয় বাকিগুলোকে তাড়াতে হবে, বি সি ডিকে তাড়াতে হবে। তো এই পুরো হিসেবটাতে আমরা দেখবো বি সি ডি কোথায় আছে, দেখো এইখানটায় আছে বি সি ডি, বটে? তাহলে এদেরটা আমি আগে বের করে নেবো। 3 গুণ 3700, গুণটা করি 0 0 7 3 21 1 হাতে 2 3 3 9 আর 10, ঠিক আছে? 10 0 0 3 7 21 1 হাতে 2 3 3 9 10 11 11,100, তাই না? 11,100। তাহলে এই 3 জন মিলে হলো 11,100। তার মানে আমি বলতে পারি এ বাকি 3 জন 11,100 ইনকাম করলো, মিলিয়ে হলো 15,100। তাহলে এখান থেকে দেখো এইটা বার করলে কী করবো? একে ডান দিকে নিয়ে যাবো, তাহলে 15,100 বিয়োগ 11,100, তার মানে 4,000 হচ্ছে, তাই না? তাহলে এর আয় কত হবে? 4,000 টাকা। ফলে এই অঙ্কটাতে অপশান ডি হয়ে যাবে প্রপার অ্যান্সার। ওকে, আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। দেখতে পাচ্ছ অঙ্কটার হিসাবটা কিন্তু খুব জটিল ছিল, যদিও সেটাকে যত সম্ভব সহজ করা যায় ততটাই আমরা করেছি। তো চলো পরের প্রবলেমটায় আসা যাক। বলছে এই অঙ্কটা না, এটা হয়েছে, পরেরটা দেখো। বলছে 22 জনের নাম্বারের গড় হচ্ছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নাম্বারের গড় 55, ঠিক আছে? শেষ 11 জনের নাম্বারের গড় হচ্ছে 40, তাহলে 11তম ছাত্রের নাম্বার কত? 11তম ছাত্রের নাম্বার কত? প্রত্যেকে চেষ্টা করো, টেক এ টাইম। তোমাদের 15 সেকেন্ড না, এই অঙ্কটার জন্য আমি 30 সেকেন্ড টাইম দিলাম। ওকে, ওকে দেখো এখানে বলেছে মোট 22 জন ছিল। তাহলে মোট 22 জন ছিল, 1 2 3 এরকম করে 22 জন ছিল। 11তম ছাত্রটা বার করেছে, 11টাও একটা লিখলাম ডট ডট করে, 22 জনের মতো ছিল, ঠিক আছে? তাহলে 22 জনের মধ্যে এইখানে প্রথম 10 জন একটা গ্রুপ করে বলা হয়েছে, তারপরে শেষ 11 জনের একটা গ্রুপ করা হয়েছে, আর মাঝেরটা যে 11তম ব্যক্তি সেইটা খুঁজে বার করতে বলেছে। বুঝতে পেরেছো? মানে এখানে 10 জন আছে, এখানে 11 জন আছে, 10 আর 11 কত হলো? 21 জন হলো, আর টোটাল তো 22 জন ক্যান্ডিডেট। তাহলে মাঝের একজন রইল, এ কততম ব্যক্তি? 11তম ব্যক্তি। কেন বুঝতে পারছো? এখানে 10 জন, তারপরের জন কত হবে? 11তম ব্যক্তিই হবে। তো এরটা বার করতে হবে, ঠিক না? এখন এই যে 22 জন ছিল গোটাটা, এই 22 জনের গড় কত? 45। তাহলে আমি যদি বলি 22 জনের মোট কত না 45 × 22, তাই না? তার মানে 990। তাহলে সবার নাম্বার, মোট নাম্বার হচ্ছে 990। তার মধ্যে প্রথম 10 জনের গড় কত? দেখো বলেছে 55। তাহলে প্রথম 10 জনের মোট কত হবে? 10 গুণ 55, গুণ করো 55 550। তারপরে শেষ 11 জনের গড় কত? 40। তাহলে মোট কত হবে? এটা ইন্টু 40 মানে 440, বটে? তাহলে এই যে 10 জন আর এই যে 11 জন মানে 21 জনের, এইটা তাহলে 22 জনের মোট হয়েছিল, হ্যাঁ?
আর এখানে দেখো এই 21 জনের মোট কত হবে, এগুলো যোগ করে দাও। 550 440 যোগ করো, কত হবে 990। তাহলে বুঝতেই পারছো 22 জনের টোটাল নাম্বারও যা, 21 জনের টোটাল নাম্বারও তাই, তার মানে মাঝের ছেলেটা 0 পেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে মাঝের যে ব্যক্তিটি সে কত পেয়েছে, 0 পেয়েছে, কারণ এই দুটো বিয়োগ করলে আমরা মাঝেরটা পাই এমনিতেই। তো এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে একজনের মানে 11তম ব্যক্তিটা, ওই একজনের আয় এই নম্বর কত হবে, এই দুটো বিয়োগ করলে দেখো 0 হচ্ছে, তার মানে ওই ছেলেটি 0 পেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। ক্লিয়ার আশা করি। তাহলে চলো আমরা নেক্সট সমস্যাটাতে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, খুব কনসেপচুয়াল অঙ্ক দিয়ে দেখো, এটার জন্য ক্যালকুলেশন করবারই দরকার হবে না। বলছে রাম পরীক্ষায় 8টা বিষয়ে গড়ে 71 নাম্বার পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নাম্বার 74 হতো। সকলে একটু চেষ্টা করো, তারপরে আমি দেখাবো যে এই অঙ্কগুলো করবারই দরকার নেই, মুখে মুখে হিসাবে অঙ্কগুলি হবে, প্রত্যেকে একটু চেষ্টা করা হবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে বলেছে রাম 8টা বিষয়ে গড়ে 71 পেয়েছে, তখন 8টা বিষয় ছিল, গড়ে পেয়েছে 71। যেহেতু গড় 71, আমি ধরেই নিতে পারি সবগুলোতে 71 করেই পেয়েছে, সবগুলোতে 71 করেই পেয়েছে। যেহেতু গড় হচ্ছে 71, মানে কি গড় মানে তো সমবন্টন, তাহলে সবাইকেই আমি ধরে নিলাম ও 71 করে পেয়েছে। এবার বলছে যে অঙ্কে আরও কত বেশি নাম্বার পেলে গড়টা 74 হয়ে যেত। তাহলে 74 হতে, গড় যদি 74 হতে তাহলে সবাইকেই আবার 74 হতে হবে, তাই না? তাহলে দেখো প্রত্যেকটার কত করে বাড়তে হচ্ছে, 3 করে বাড়তে হচ্ছে, 3 করে। কটা সাবজেক্ট ছিল, 8টা। তাহলে 8টার প্রত্যেকটার যদি 3 করে বাড়তে হয়, মোট কত বাড়তে হবে, 8 3 24। তাহলে তাকে অঙ্কে আরও কত বেশি নাম্বার পেতে হবে, 24 নাম্বার বেশি পেতে হবে। 1 2 এই একটা ট্রিক আমরা ইউজ করতে পারি। আর একটা ট্রিক ইউজ করতে পারি কি, 8টা বিষয়ে গড়ে পেয়েছে 71, তাকে নিয়ে যেতে হবে 74। তাহলে কটা সাবজেক্ট, 8টা। সে গড়ে পেয়েছে 71, আর কোথায় তুলে নিয়ে যেতে হবে, 74। তাহলে গড় কত বৃদ্ধি পাবে, 74 - 71। তাহলে 8 × 3, তার মানে হবে 24। 3 নাম্বার মেথড কি, দেখো 8টা বিষয়ে গড় পেয়েছে 71, তাহলে মোট কত পেয়েছে, 71 × 8। পরে কি হবে, ওই 8টা বিষয়ে গড় হয়ে যাবে 74, তাহলে মোট হবে 74 × 8। তাহলে কত বাড়াতে হবে, এই দুটো বিয়োগ। তাহলে এই দুটো যখন বিয়োগ করবে তখন 8টা কমন যাচ্ছে, তার হচ্ছে 74 - 71, তার মানে হচ্ছে 3 8 24, তাই না? তাহলে 3 ধরনের উপায় দেখালাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে। তো চলো আজকের মতো ক্লাসটা টাটা।